প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইতিমধ্যে আমার 16টি ক্লাস হয়ে গেছে। আজকে আমার 17তম ক্লাস। তোমরা গত ক্লাসেও যে চ্যাপ্টারটা করতেছিলা 5 ডি, আজকেও আমি ওই একই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক করে তোমাদেরকে আরো একটু স্ট্যান্ডার্ড করে তোলার জন্য চেষ্টা করছি। আমার চ্যাপ্টারটা ছিল জ্যামিতিক শর্ত সাপেক্ষে সমাধান, মেথড অফ আন্ডার জিওমেট্রিক্যাল কন্ডিশনস। এই জিওমেট্রিক্যাল কন্ডিশনের সাপেক্ষে কি করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সমাধান করা যায়, আমরা এই আলোকে গত ক্লাসে আমরা কিছু অঙ্ক করেছি। আজকে আরো কিছু অঙ্ক করে এই প্রশ্নমালাটা শেষ করতে চাচ্ছি। আসো, তাই সেই ধরনের একটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা এই অঙ্কটা একটু লেখো। অঙ্কটা একটু অনেক বড়। আমার এখানে এরকম দেওয়া আছে, ডিটারমিন the equation of সারফেসের ইকুয়েশন বের করতে বলছি। কেমন সারফেস? পাসিং থ্রু দ্য প্যারাবোলা। পাসিং তোমরা একটু প্রশ্ন লিখে নাও। passing through the parabola. প্যারাবোলাসটা কেমন? z = 0 যদি হয়, সেখানে দুটো শর্ত দেওয়া আছে। z = 0 হলে y² = 4ax, and z যদি অন হয়, তাহলে y² = -4x। এই দুইটা শর্ত এখানে দেওয়া আছে। and also satisfy, এবং এই ইকুয়েশনটা কি হবে? and also satisfy কাকে স্যাটিসফাই করবে? satisfy the equation। এখন দেখো xr plus 2p এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। আবার প্রশ্ন একটু বলি, ডিটারমিন দ্য ইকুয়েশন অফ দ্য সারফেস পাসিং থ্রু দ্য প্যারাবোলা। একটা সারফেস আছে, সেই সারফেসটাকে নির্ণয় করতে হবে যা পাসিং থ্রু, যা পাস করে কোথায়? দ্য পয়েন্ট। কেমন? z = 0 হলে y² = 4x, এবং z = অন ও y² = -4x, and also satisfy the equation xr plus 2b। এইটার সমাধান কি করে করতে হয় সেই কাজটা আমরা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দি গিভেন ইকুয়েশনটা কেমন আছে দেখো। দি গিভেন ইকুয়েশন xr। আমি তোমাদের একেবারেই যখন থেকে যাত্রা শুরু করেছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখান থেকেই বলতে পর্যন্ত অনেক বলেছি যে আমাদের এই প্রশ্ন এই বইটার মধ্যে সবসময় নোটেশনগুলো লক্ষ্য করতে হবে। কারণ একই অঙ্ক দেখা যায় ভিন্ন ভিন্ন নোটেশন দিলে অনেক সময় ছাত্রছাত্রীরা বোঝে না। আমরা যখন প্রশ্ন করি তখন বিভিন্ন ভাবে এই নোটেশনগুলো চেঞ্জ করে দেই। দেখো, হঠাৎ করে xr plus 2p আছে। এখন আরটা কি, এটা যদি তুমি না জানো তাহলে তোমাকে এই অঙ্ক আর করতে পারবে না। তোমাদের সেখানে PQRST এই নোটেশনগুলো দিয়ে, PQRST এই 5টা নোটেশন দিয়ে তোমাদের কি করে ডেরিভেটিভ লিখতে হয় সেটা আমি অনেকবার তোমাদের প্রত্যেক চ্যাপ্টারেই দেখা যায় কিছু না কিছু অঙ্ক এই নোটেশনের উপর ভিত্তি করে লিখতে হয়। সেখানে কিন্তু আমি লিখেছি এবং বলেছি। সেই লেখা এবং বলার উপর ভিত্তি করে আজকে যদি আমরা এইটার সহ লিখতে চাই, x ∇2z divided by ∇s² plus 2p ∇z by ∇x। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই কথাটা এখন শিখে নিলা। যদি কেউ ভুলে যাও তাহলে আবার একটু মনে করে দিলাম তাকে। আমি এটাকে কেমন লিখতে পারি? ∇x by ∇z by ∇x। এবার 2 ∇z by ∇x এটা আমরা এখান থেকে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই কাজটা করব তখন তোমাদের মাঝে একটা কাজ তখন হয়ে যাবে। সেটা হচ্ছে x ∇x by ∇x। এটাকে কি লেখা যায় দেখো তো।
তোমাদের এইটা সমান একটা নোটেশন ছিল। প্রথমেই তোমাদের পি পি কিউ আর এস টি, পি যখন ছিল তখন এক্স এর সাপেক্ষে ডেল জেড বাই ডেল এক্স, যখন কিউ ছিল ওয়াই সাপেক্ষে কার ডেল জেড বাই ডেল ওয়াই। আসো আমরা এইটাকে পি এর আকারে লিখতে চাচ্ছি। আমি উপর থেকে তোমাদের এক এক করে সব মুছে দিচ্ছি প্রশ্নটা, এবং এই ইকুয়েশনটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল পি বাই ডেল এক্স প্লাস 2p ইকুয়াল টু 0। আসো এটাকে সমাধান করতে চাই। সমাধান করার একমাত্র পদ হচ্ছে, এটাকে যদি আমি এভাবে গুণ করি, দেখো তো এক্স দ্বারা, ডেল পি বাই ডেল এক্স প্লাস 2px ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা এখন কি লিখতে পারি? দেখো এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ এস স্কোয়ার পি। দেখো উল্টা দিক থেকে যদি কল্পনা করো, এটাকে ইউ, এটাকে যদি ভি ধরো, তাহলে ইউ ডিফারেন্সিয়েট ভি প্লাস ভি ডিফারেন্সিয়েট ইউ, দুইটাকে আমি একসাথে লিখলাম যাতে করে এই অঙ্কটা তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে আমি এইটাকে দিলাম। এখন আমার টার্গেট হলো এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসা। কিভাবে আমরা নিতে পারি? এখন এই জিনিসটাকে যদি দেখো, রাইট হ্যান্ড সাইড আছে কত আমার? 0। ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে লিখি ইন্টিগ্রেটিং কার গ্রেটিং, যেহেতু এখানে এক্স আছে এই কারণে উইথ রেসপেক্ট টু এক্স আমি ইন্টিগ্রেটিং করতে চাচ্ছি এক্স এর সাপেক্ষে। তাহলে ডেল ডেল এক্স সরে যাবে, এস স্কোয়ার পি ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক হবে, মনে করো সেটা সাই অন অফ ওয়াই ধরলাম। এখন এইটাকে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো পি ইকুয়াল টু 1 বাই এস স্কোয়ার সাই অফ ওয়াই। দেখো পি মানে কি? ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু 1 বাই এস স্কোয়ার সাই অন অফ ওয়াই। এই কাজটা তুমি লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, যখন তুমি এই কাজটা লিখবে তখন তোমাদের সেকেন্ড স্টেপটা একটু লক্ষ্য করে দেখো তুমি তখন কেমন হয়। আমার এটা থেকে আবারও আমি যদি পুনরায় ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়ায়? দেখো এখন আমি আবারও ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। ইন্টিগ্রেটিং বোথ সাইড। আমরা এই ইন্টিগ্রেটিং কার সাপেক্ষে করতেছি? উইথ রেসপেক্ট টু এক্স, একই কথা। তাহলে ডেল জেড বাই ডেল এক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সরাসরি এটা পেয়ে যাচ্ছি জেড, আর এক্স টু দি পাওয়ার -2, তাহলে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তাহলে -1 বাই এক্স সাই অন অফ ওয়াই এখানে আছে। আমরা এর সাথে অন্য আরেকটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, ধরলাম সাই 2 অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা লিখে রাখলাম। এখন এই 1 নং সমীকরণটা দুইটা জায়গাতে পাসিং করে। একটা হলো জেড ইকুয়াল টু 0, তখন ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, আবার জেড ইকুয়াল টু যখন অন তখন ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4x। আমি এই দুইটা জিনিস এখানে বসাতে চাচ্ছি এবং তোমাদেরকে এইটা বুঝাতে চাচ্ছি। দেখো কিভাবে এই কথাগুলো আসে। প্রিয় শিক্ষার্থী, আমার এখন লিখতে চাই সিন্স দ্য ইকুয়েশন অন পাসিং থ্রু দ্য প্যারাবোলা। দেখো তো, পাসিং থ্রু দি প্যারাবোলা। প্যারাবোলা কেমন প্যারাবোলা? এখানে আমার বলা ছিল জেড ইকুয়াল টু 0, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। প্রিয় শিক্ষার্থী, তুমি দেখো এখানে x এর মান বের করতে হবে। তুমি এখান থেকে একটা কাজ করো, x ইকুয়াল টু লিখতে পারো ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে ভবিষ্যতে তোমার এই ব্যাপারটা সহজ হয়ে দাঁড়াবে। তাহলে কি হলো, আমি সহজ করে তোমাদেরকে ক্যালকুলেশন করে দিতে চাচ্ছি, এই কারণে এটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম। এখন দেখো জেড এর মান কোথায় বসাবো? ইন ইকুয়েশন অনে যদি আমি জেড ইকুয়াল টু 0 বসাই, তাহলে 0 ইকুয়াল টু -1 বাই, দেখো ওয়াই স্কয়ার বাই 1 বাই এক্স, মানে ওয়াই স্কয়ার বাই 4a, তাহলে উপরে চলে যাবে 4a, নিচে চলে আসবে ওয়াই স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই মানটা বসাতে কোনো সমস্যা তোমাদের হলো না।
এবার আমি বাকি যা আছে সেই কাজগুলো এখানে লিখে নিলাম। আশা করি এই এই ইকুয়েশনটাও তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এবং তোমাদের কারো এটার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। 2 নম্বর ইকুয়েশন আমি পেয়ে গেলাম। আমি এবার কি লিখবো, আবার সেই একই কথা, যদি এই ইকুয়েশনটা পাসিং থ্রু দ্য পয়েন্ট, if the equation on passing through the parabola, through the parabola, দেখো এই প্যারাবোলা যদি কোন প্যারাবোলা, হ্যাঁ ঠিক আছে, পাসিং থ্রু দ্য প্যারাবোলা, passing through the parabola কেমন, z equal to on y square equal to minus 4ax। তাহলে দেখো এখান থেকে একটু বানাও, x equal to y square divided by 4a, তার সাথে থাকবে একটা মাইনাস। আমি দেখো এই সমীকরণটা কি করতে চাচ্ছি, 1 নং সমীকরণে বসাতে চাচ্ছি। তাহলে z equal to on equal to লিখতে চাই minus 1 by x, তো মাইনাস হচ্ছে প্লাস, উপরে যাবে হলো 4a ডিভাইডেড বাই y স্কয়ার psi 1 অফ y প্লাস psi 2 অফ y। প্রিয় শিক্ষার্থী, যখন এই পর্যন্ত আমাদের হলো, তোমরা সবাই একটু দেখো, আমার টার্গেট হচ্ছে এই psi 1 এর মান এবং psi 2 এর মান নির্ণয় করে অঙ্কটাকে এস্টাবলিশ করা। এখন এইটা নির্ণয় করতে গেলে আমার যে পদ্ধতি অবলম্বন করলে, যেভাবে ক্যালকুলেশন করলে আমাদের জন্য সহজ হবে, আমরা সেই দিকে অগ্রসর হতে থাকব। সেই দিকে অগ্রসর হতে থাকলে আমি দেখো এখন যদি 2 আর 3 যোগ করি, তাহলে এই 0 আর অন, এটাকে অন হয়ে গেল, এইটা কেটে যাচ্ছে, শুধুমাত্র psi 2 অফ y থেকে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, অনায়াসে তখন আমরা এই মানটা বের করতে পারবো। তুমি একটু লক্ষ্য করো তাহলে আমার অঙ্কটার দিকে, যে আমি 1 আর 2 যোগ, 2 আর 3 যোগ করতে চাচ্ছি। 2 আর 3 যদি যোগ করি, ইকুয়েশন 2 and 3, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড অন, ডান দিকে থাকে 2 psi 2 অফ y। প্রিয় শিক্ষার্থী, যখন তুমি এইটা আসবে, তখন তোমার এখান থেকে আসলো দিস ইমপ্লাইজ psi 2 অফ y ইকুয়াল টু হাফ। তুমি একটা মান পেয়ে গেলা। যখনই তুমি একটা মান পাবে, সেই মানটা তোমার কি করতে হবে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে বাকি যে psi 1 এর মান আছে, psi 1 অফ y এর মান আছে, এই মানটা বের করে নিতে হবে। আসো আমি ইকুয়েশন 2 তে এই psi 2 এর মান বসাতে চাচ্ছি। কারণ এখন লেখো ইন ইকুয়েশন 2 পুটিং দ্য ভ্যালু অফ, ইন ইকুয়েশন 2, একটু দেখো আমি মুছে ফেলেছি, তারপর অসুবিধা নাই। ইন ইকুয়েশন 2 কি করতে চাচ্ছি, পুটিং দ্য ভ্যালু অফ y2, phi 2 অফ y, পুটিং দ্য ভ্যালু অফ psi 2 y, এই মানটা বসাতে চাচ্ছি। তাহলে তোমাদের সকলের জন্য সহজ হয়ে যাবে, কারণ বাম দিকে একটা 0 ছিল, মাইনাস 4a বাই y স্কয়ার psi 1 অফ y প্লাস হবে হাফ। প্রিয় শিক্ষার্থী, এই হলো তোমাদের, তখন তোমাদের এই মানটা এভাবে আসবে। আসো এই মানটা যখন আমি এক পাশে আনতে চাই, তাহলে আমি দেখো আমি এখান থেকে করতে চাই মাইনাস হাফ ইকুয়াল টু 4a ডিভাইডেড বাই y স্কয়ার psi 1 অফ y। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হলো না। এখন দেখো আমার এখানে একটা মাইনাস মাইনাস দুইটা কেটে গেল, টার্গেট হলো psi 1 অফ y। তাহলে তোমরা একটু ক্যালকুলেশনটা দেখো ঠিক আছে কিনা। আমি এটা দিয়ে গুণ করলে তাহলে যাবে y স্কয়ার ডিভাইডেড বাই, কোথা যাবে 80, y স্কয়ার ডিভাইডেড বাই 80। আমি এটার মান একটু লিখে নিলাম, y স্কয়ার ডিভাইডেড বাই 80। আমি একটা মান পেলাম এখানে, আর একটা মান পেলাম এখানে। এই দুইটা মান আমার কোথায় বসবে, আমার সমীকরণ 1 এ বসবে। তাহলে আমার এই যে ইকুয়েশনটা দরকার, যে সমাধানটা দরকার, সেই সমাধানটা আমি পেয়ে যাব। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ psi 1 and psi 2 ইন ইকুয়েশন কোথায়, অন। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার আমি এই কাজটা সেরে নিতে চাচ্ছি। কোথায়, পুটিং দ্য ভ্যালু অফ কত, psi 1 y and psi 2 of y, কোথায়
ইন ইকুয়েশন অন। ভালো কথা, ইকুয়েশন অনে যখন আমি এটা বসাবো তখন আমার অবস্থাটা কি দাঁড়ায় একটু দেখো। জেড ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 1/x সাইন অফ ওয়াই, কি পেলাম ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 8a, আর এখানে কি ছিল সাইটুর মানে হচ্ছে আপ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পর্যন্ত যখন আসবে তখন তোমরা একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে কত হইল 8ax/z, 8ax/z, আর এখানে কি থাকলো মাইনাস ওয়াই স্কোয়ার, আর থাকলো কত 2 দিয়ে কাটলাম 4, 4x প্লাস 4ax। এখন এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 8ax/z equal to 4x minus y square, which is the required surface। যা হবে আমাদের যে সারফেসটা আমরা বের করতে চাচ্ছি সেই সারফেসটার মান এখান থেকে আমরা বের করে নিলাম। তাহলে কি হলো, আমরা ইচ্ছা করলে যে কোনো অঙ্ক যখন আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে তখন আমি বলেছিলাম জ্যামিতিক পদ্ধতিতে যে কথাটা বলেছিলাম জ্যামিতিক শর্ত সাপেক্ষে সমাধান। আমি সেই জ্যামিতিক শর্ত সাপেক্ষে মানে হচ্ছে প্যারাবোলা গুলো নিয়ে আসছি, সেই প্যারাবোলা থেকে কি করে ইকুয়েশনে নিতে হয় বা সারফেসে আনতে হয় সেই কাজগুলো আমি এখানে সেরে নিয়েছি। তখন কি হয়েছে, আমাদের পক্ষে অনায়াসে সমাধান করা সম্ভব হয়েছে। আমি মূল ইকুয়েশনটা লিখে সেখান থেকে একবার প্যারাবোলার মানটা যে মান দুইটা আছে বসিয়ে দিয়ে দুইটা ইকুয়েশন বানিয়েছি। এর আগে আমাদের কাজ কি থাকে, যেমনই ইকুয়েশন থাক না কেন এটাকে সিম্পলিফাই করে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে হবে যাতে করে আমার সমাধান করতে সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের একটা অঙ্ক তোমাদের করে দিলাম। আমি আবার তোমাদেরকে জন্য আরো একটা অঙ্ক এখানে দেখাতে চাচ্ছি। প্রায় একই কাছাকাছি নিয়ম আছে। এই কাছাকাছি নিয়মের অঙ্কগুলো হলেই এই প্রশ্নমালা আজকে আমি শেষ করতে পারবো। তাহলে আমি পরের দিন নতুন চ্যাপ্টারে চলে যেতে পারবো। আমার চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে, তখন চ্যাপ্টার 6 বা 7 যেটা আছে আমি পরবর্তী চ্যাপ্টারগুলোতে আগাতে পারবো। আসো এখানে আমি আরেকটা অঙ্ক করি। ফাইন্ড দ্য সারফেস স্যাটিসফাই, আমি বলছি এরকম, দেখো তোমরা লিখে নাও। ফাইন্ড দ্য সারফেস কেমন স্যাটিসফাই আর প্লাস এস। satisfying r plus x, r plus s equal to 0 and touching the ellipse, দেখো and touching the ellipse। ইলিপসটা কেমন, এখানে ইলিপ্টিক প্যারাবোলা দিয়েছি বা ইলিপস দিলেও হয়তো, আমরা সেখানে ইলিপ্টিক প্যারাবোলা দিয়েছি যাতে করে একবারে বুঝো প্যারাবোলা কেমন। ইলেকট্রিক প্যারাবোলা দেখো, জেড ইকুয়াল টু দেওয়া আছে 4s² প্লাস y², আর কি আছে অলসো ইট দ্য সেকশন, অলসো ইট কি করে সেকশন বাই দ্য প্লেন, বাই দ্য প্লেন জেড ইকুয়াল টু বাই দ্য প্লেন y equal to 2x plus 1, y equal to 2x plus 1। প্রশ্নটা একটু আগে একটু ভালো করে শোনো কি আছে এখানে। ফাইন্ড দ্য সারফেস, একটা সারফেস বের করতে বলছি যা স্যাটিসফাইং কাকে, এই ইকুয়েশনটাকে, এন্ড অলসো টাচিং দ্য ইলেকট্রিক প্যারাবোলা, এবং একটা প্যারাবোলাকে সে টাচ করে, অলসো ইট সেকশন বাই দ্য প্লেন এই প্লেনে সে আবার তাকে সেট করে। এই ধরনের কোন সারফেসের ইকুয়েশন আমি বের করতে চাচ্ছি, সেই ইকুয়েশনটা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে অনায়াসে এই ইকুয়েশনটা লিখতে পারবে। প্রথমে আমি আসি, সমাধান করার আগে আমার সেই নোটেশনটা আবারও আমাদের মাঝে হাজির হয়েছে। একটা হলো r প্লাস s ইকুয়াল টু 0, হোয়াট ইজ r এন্ড হোয়াট ইজ s, এইটা নিয়ে তখন তোমাদের মাঝে একটা সমস্যা দেখা দেবে। দেখো এটা হবে dd প্রাইম অফ z ইকুয়াল টু 0। দেখো r মানে হলো d স্কয়ার, r মানে হলো d স্কয়ার, s মানে হলো dd প্রাইম। আমি এটাকে ডেল z বাই ডেল x আকৃতি করেও করতে পারতাম। যেভাবে ক্যালকুলেশন করতে সহজ হয় আমরা সাধারণত সেই কাজটাই করি। প্রিয় শিক্ষার্থী, এরপরে তুমি লিখতে পারো d প্লাস dz অফ z ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আসো এর জেনারেল সলিউশন আমরা আগের নিয়ম অনুযায়ী করতে পারি।
দি জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনটা কেমন? জেড ইকুয়াল টু, আমি লিখে নিতে চাচ্ছি জেনারেল সলিউশনটা সাই ওয়ান অফ ওয়াই প্লাস প্লাস কেমন কেমন আসবে? সাই টু অফ কত আছে এখানে ওয়াই মাইনাস এক্স। এই সমীকরণটাই হচ্ছে আমরা যেটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিব। এখন আমার টার্গেট হলো যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর সাপেক্ষে একবার সাই ওয়ান অফ ওয়াই এর মান, একবার সাই টু অফ ওয়াই মাইনাস এক্স এর মানটা বসাতে পারলেই তোমার অঙ্কের সমাধান হয়ে যাবে। আসো সেই আলোকে আমরা কিছু কথা বলে নিচ্ছি। এখন এই যে এখানে আমরা যে ইকুয়েশনটা লিখেছি আর সারফেসের ইকুয়েশনটা দেই, সারফেস গিভেন সারফেস কেমন ছিল দেখো। আমরা এখন যে এটা লিখেছিলাম সেটা একটু দেই। সারফেস ইজ এত কেমন ছিল দেখো তো, জেড ইকুয়াল টু 4s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এদিকে আমরা 2 নম্বর সমীকরণ দেই। 1 এবং 2 টাচেস ইজ আদার অ্যালং দা সেকশন বাই দ্য প্লেন। কি হবে? এইটা এবং এইটা একে অপরকে টাচ করবে কোথায়? এই প্লেনে। y ইকুয়াল টু 2x প্লাস 1। তাহলে কি হবে? সো দ্য ভ্যালু অফ p and q are to for two surface must be equal। কি হবে? p এবং q র যে মানটা সেটা ইকুয়াল হয়ে যাবে কোথায়? at the point of y equal to 2x plus 1। প্রিয় শিক্ষার্থী, এই কারণে আমরা এখন এই কাজটা শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই একটু লক্ষ্য করো তোমাদের জন্য এই কাজটা কি করি দেখো। আমার প্রথম টার্গেট হচ্ছে p এর মান। দেখো p ইকুয়াল টু আমাদের ছিল ডেল জেড বাই ডেল এক্স। তুমি তোমার এখান থেকে ডেল জেড বাই ডেল এক্স যদি বের করো তাহলে তুমি কি পাও? দেখো এইটা হলো y এর যাবে না, এটা হবে এটা। তাহলে কি হলো? ইকুয়াল টু মাইনাস সাই টু ড্যাশ অফ ওয়াই মাইনাস এক্স, এক্স কে করলে -1 আসে। আশা করি এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন নাই। আর আমি এইখানে একটা ডেল জেড বাই ডেল এক্স করে নেই, তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। ডেল জেড বাই ডেল ওয়াই করলে তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। দেখো এইটা ইকুয়াল টু আমরা লিখতে চাই ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু 8x। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য তাহলে একটা নতুন কিছু তৈরি করলাম। আর দেখো y ইকুয়াল টু ছিল আমাদের 2x প্লাস 1। y ইকুয়াল টু 2x প্লাস 1 যদি এখানে বসাই তাহলে তোমরা কি পাও? তোমরা যদি এই লাইনটা এভাবে লেখো, y এর পরিবর্তে 2x প্লাস 1 মাইনাস x ইকুয়াল টু মাইনাস 8x, তাহলে তোমাদের জন্য ভবিষ্যতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো সাই টু ড্যাশ ইকুয়াল টু পেলাম x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 8x। এইটা যখন আমাদের আসবে, এখন আমার টার্গেট হলো এখান থেকে ভ্যালু গুলো বের করে নেওয়া। কিভাবে করব তোমরা একটু দেখো। এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড। ইন্টিগ্রেটিং যদি করি তাহলে আমাদের কি দাঁড়ায়? ইন্টিগ্রেটিং কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। দেখো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে। দেখো তার এখানে কি থাকলো? সাই টু, কি থাকলো? এক্স প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, সাই টু এক্স প্লাস 1 থাকবে, আর এখানে থাকবে এস স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে হলো 4s স্কোয়ার। এখন এক্স এর মান তুমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাও তাহলে তুমি দেখো y ইকুয়াল টু 2x প্লাস 1 ছিল, তুমি লেখো এখানে x প্লাস 1, তাহলে y মাইনাস x ইকুয়াল টু x প্লাস 1। আবার তোমার একবার লাগবে শুধুমাত্র x ইকুয়াল টু আমরা লিখতে পারি y মাইনাস x মাইনাস 1। এই দুইটা জিনিস এখানে আমি লিখে দিতে চাচ্ছি। যদি এই দুইটা জিনিস এখানে লিখতে পারি তাহলে আমার প্রথম ধাপটা হয়ে যাচ্ছে। দেখো সাই টু অফ x এর পরিবর্তে আমরা লিখতে চাই কত? x প্লাস 1 পরিবর্তে লিখতে চাই y মাইনাস x, কারণ এই জিনিসটা আমার ওখানে ছিল। আর -4x এর পরিবর্তে লিখতে চাই y মাইনাস x মাইনাস 1 তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পারবে। আর যখন আমি ইন্টিগ্রেশন করেছি একটা সমাকলন ধ্রুবক এখানে বসবে, সেই ধ্রুবকটা আমি তোমার এখানে বসাইয়ে দিতে চাচ্ছি। দেখো এটা হবে c1, এটা হবে c1। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। এখন দেখো একই জিনিস
একবার আমি পি এর মান বের করতে চাচ্ছি, একবার আমি কিউ এর মান বের করতে চাচ্ছি। তাহলে আমি পি এর মানটা আমার এখানে সাই2 অফ এটা হয়ে গেল। আমি একটু কষ্ট করে পাশে একটু এই কথাটা লিখে দেই, নাহলে ভবিষ্যতে আমার হয়তো মনে থাকবে না। সাই2 অফ ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু এক্স, সরি, ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস সি অন। আসো এবার আমি কিউর মান বের করতে চাচ্ছি। দেখো কিউর মান বের করতে চাচ্ছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো। কিউর মান যদি বের করি তাহলে কিউ সমান কি জানি? কিউ সমান জানি আমরা ডেল জেড বাই ডেল ওয়াই। কিউর মান জানি আমরা ডেল জেড বাই ডেল ওয়াই। এখন এই ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু আমাদের ইকুয়েশনটা কেমন কি ছিল? একটা ছিল সাই ওয়ান অফ ওয়াই, তাহলে এই, আরটা ছিল সাই2 ওয়াই মাইনাস এক্স, সাই2 ওয়াই মাইনাস, এখানে একটা ড্যাশ। এই দুইটা হয়। ডান দিকে আমার ছিল টোয়াইস ওয়াই। শিক্ষার্থী ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল ওয়াই মানটা ছিল আমাদের 2y। এখন দেখো আমি এটাকে আবার সেই y ইকুয়াল টু 2x প্লাস 1 এইটা আকৃতিতে নিয়ে আসতে চাচ্ছি। যখন আমি এটা আনবো তুমি একটু লক্ষ্য করে দেখো, সাই ওয়ান ড্যাশ অফ y প্লাস সাই2 ড্যাশ, এই সাই2 ড্যাশ y মাইনাস এক্স, সাই2 ড্যাশ y মাইনাস এক্স এর একটা মান ওখানে ছিল, কি মান ছিল? মাইনাস 8x। আমি এখানে মাইনাস 8x টা বসাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার ডান দিকে থাকছে আমার 2y, তাহলে সাই অন অফ y ইকুয়াল টু মাইনাস 8x, এখানে হয়ে গেল প্লাস 8x প্লাস 2y। টোয়াইস x ইকুয়াল টু আমরা লিখতে চাই y মাইনাস 1, টোয়াইস x ইকুয়াল টু লিখতে চাই y মাইনাস 1, তাহলে 4 ইন্টু 2x প্লাস 2y, তাহলে 4 ইন্টু হবে y মাইনাস 1 প্লাস 2y। প্রিয় শিক্ষার্থী, তাহলে 6y মাইনাস 4 এটা চলে আসবে এখানে, 6y মাইনাস 4। এখন আমি এটাকে ইন্টিগ্রেটিং করতে চাচ্ছি, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু, এখন দেখো আমার সবকিছু y, তাহলে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু y। তাহলে আমার কি হলো? সাই ওয়ান অফ y, কারণ আমার সাই ওয়ান এর মান বের করতে হইতো, সাই ওয়ান অফ y। তাহলে সাই ওয়ান অফ y এর মানটা কি হলো? এখানে পাইলাম 6y স্কয়ার বাই 2 মাইনাস 4y প্লাস c2। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন দেখো 3y স্কয়ার মাইনাস 4y প্লাস c2, 3y স্কয়ার মাইনাস 4y মাইনাস c2। আমরা এখন দুইটা মান বের করেছি, একটা হলো সাই ওয়ান অফ y, একটা হলো সাই2 অফ y মাইনাস এক্স। এই দুইটা মান আমি কোথায় বসাবো? বসাবো ইকুয়েশন অনে। নাও পুটিং দ্য ভ্যালু অফ সাই ওয়ান y and সাই2 y2 মাইনাস এক্স ইন ইকুয়েশন অন, তাহলে আমরা কি পাচ্ছি? z ইকুয়াল টু পাচ্ছি সাই ওয়ান অফ y 3y স্কয়ার মাইনাস 4y প্লাস c2, এটা পেলাম আমরা একটা। আরেকটা কি পেলাম? 3y স্কয়ার মাইনাস 4y প্লাস c2। আরেকটা পাইলাম মাইনাস 4 ইন্টু y মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস সি অন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখন আমি লিখতে চাচ্ছি 4y মাইনাস 4 ইন্টু y মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কয়ার, এই ধ্রুবক আর এই ধ্রুবক ইকুয়াল টু সি, ধ্রুবক ইকুয়াল প্লাস ধ্রুবক ইকুয়াল টু সি। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সারফেস? তাহলে কি হলো? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কিউআই রিকোয়ার্ড সারফেস। তাহলে আমরা যে টার্গেটটা ছিল আমাদের সারফেসের ইকুয়েশন বের করা, আমরা সেই সারফেসের ইকুয়েশনটা বের করতে পেরেছি। তাহলে কি হলো? আমাদের টার্গেটটা কি? আমাদের প্রথম টার্গেটটা হলো যে সমীকরণই থাক না কেন সেই সমীকরণটাকে প্রথম যে নোটেশনই থাক না কেন সেই নোটেশন থেকে ট্রান্সফার করে নিয়ে আসা। নিয়ে এসে কি করছি আমরা ডিফারেন্সিয়েশন করেছি, বা যখন ইন্টিগ্রেশন করা লাগে ইন্টিগ্রেশন করেছি, যখন যেমন লাগে আমরা তখন তেমন করেছি। কোনো কোনো ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করে একটা মান বের করেছি, তারপর আবার সেটাকে ইন্টিগ্রেশন করে আবার অন্য ধাপে চলে গেছি। যখন যেটার জন্য মানে আমাদের দরকার আমরা সেইভাবে এগিয়ে আস্তে আস্তে মূল সমীকরণটা লিখে তার যে দুইটা ধ্রুব অংশ থাকে, একটা হলো ফাই ওয়ান ওয়াই আর একটা ফাই টু ওয়াই, এই দুইটার মান স্টেপ বাই স্টেপ আমরা যে অঙ্ক দিয়ে করে ফেলে সেই মানটা আবার পুনরায় 1 নং সমীকরণে বসালেই আমাদের সমীকরণটা সমাধান হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের 5 এর ডি প্রশ্নমালা
যে প্রশ্নমালাটা ছিল জ্যামিতিক শর্ত সাপেক্ষে সমাধান, সেই প্রশ্নমালাটা তোমাদের শেষ হয়ে গেল। আগামী দিন আমি 6 প্রশ্নমালা শুরু করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।